প্রশ্নোত্তর পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অর্ঘ্যমিত্রা তরফদার। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ছাত্রনেতা এবং শিক্ষক শামীম হোসেন। শামীম হোসেন, স্বাগত আপনাকে আজকের প্রশ্নোত্তর পর্বে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি প্রথমেই আপনাকে যে প্রশ্নটি করতে চাই, একজন তরুণ ছাত্রনেতা হিসেবে আপনি নতুন বাংলাদেশ বলতে আসলে কেমন একটি রাষ্ট্রের ছবি পোট্রে করেন? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, বাংলাদেশ রাষ্ট্রের যদি আমরা অভিযাত্রাটা দেখি, সেই রাষ্ট্রের ক্ষেত্রে আমরা ৭১-এর পর থেকে মোটামুটি একটা ডাইনেস্টিক্যাল শাসন দেখেছি। তার মধ্যে সেনা শাসন দেখেছি, সেনা সমর্থিত শাসন দেখেছি, তার মধ্যে ফ্যাসিজমও দেখেছি, অনেক কিছুই আমরা আসলে দেখেছি। তো আধুনিকতম রাষ্ট্রের প্রধান যে জায়গাটা, সেটা হচ্ছে যে আপনাকে বেস্ট পিপলকে রিক্রুট করতে হবে টু কন্ট্রোল দ্য স্টেট, এবং রাষ্ট্রের বিভিন্ন জায়গাতে আপনি মেধার ভিত্তিতে আসলে একজন মানুষকে রিক্রুট করবেন। এবং এটা হচ্ছে যে আধুনিকতম রাষ্ট্রের সংজ্ঞা, যেটা আমরা বলছি থিওরিটিক্যাল জায়গা থেকেও কথাটা আসলে এটাই। তো আমি যে জায়গাটা চিন্তা করি যে বাংলাদেশ রাষ্ট্রের প্রধানতম সমস্যা হচ্ছে সেটেলমেন্ট সমস্যা, যেটা নিয়ে আমরা অনেক আলোচনা শুনেছি, যে বন্দোবস্ত। আসলে বন্দোবস্তটা কি? বন্দোবস্ত হচ্ছে যখন প্রতিষ্ঠানগুলো ফেল করে। যেমন ধরেন, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে জুডিশিয়ারি, বিচার ব্যবস্থা, তারপর হচ্ছে আইন ব্যবস্থা, নির্বাচন কমিশনার, এগুলোর উপর কি আমাদের আস্থা আছে কিনা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আস্থা থাকছে না কখন? যখন আমাদেরকে সেটেলমেন্টের ভিতর দিয়ে যাচ্ছে। এই যে প্রতিষ্ঠানগুলোর নাম বললাম, এটাকে বলে ইনস্টিটিউশন, অর্থাৎ প্রতিষ্ঠানগুলো আপনার একটা নিরপেক্ষ অবস্থানে থাকবে। সো যে সরকারি পরিবর্তন হোক না কেন, প্রতিষ্ঠান আসলে নিরপেক্ষ ফাংশন করবে। কিন্তু সরকার পরিবর্তন হলেই তো প্রতিষ্ঠানও সেটাই পরিবর্তিত হচ্ছে। এই জন্য সেই জায়গাতে রিক্রুটমেন্টেরও কিন্তু অনেক চেঞ্জেস আসে। রাইট, এই জন্য আমাদের ইনস্টিটিউশন ফেল করছে। এবং ডেমোক্রেসি বলতে আমরা শুধু ভোট দেওয়াকে বুঝি, কিন্তু ডেমোক্রেসির প্রধান জায়গাটা হচ্ছে ইনস্টিটিউশন ফাংশন করতে হবে। আদারওয়াইজ ডেমোক্রেসি একটা ফ্যাসিজমে রূপান্তরিত হবে, অর্থাৎ একক শাসন প্রতিষ্ঠিত হবে। ডেমোক্রেসির জায়গাটাই হচ্ছে এটা, যে ইনস্টিটিউশনগুলো নির্ধারিতভাবে ফাংশন করবে। আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আপনি এমন জাস্টিস নিয়োগ করবেন যে জাস্টিস শুধু জাস্টিস থাকে, অর্থাৎ এক পক্ষের জাস্টিস হয়ে যায়, তাহলে তো সেখানে আপনি ন্যায় বিচার পাবেন না। তো আমাদের কি হয়, যে ধরেন আমি কিছুদিন আগে উদাহরণ দিয়েছিলাম, আমাদের এলাকায় একটা বিচার হলে এটা যদি আমাদের থানায় যাওয়ার আগে নেতার কাছে যায়, কারণটা কি? কারণ আমরা একটা সিস্টেমের ভেতর দিয়ে আমাদেরকে যেতে হয়, একটা বন্দোবস্তের ভেতর দিয়ে যেতে হয়, যে রাষ্ট্রটা আসলে দল দিয়ে কন্ট্রোল হয়। এবং থানাটাও কিন্তু ওইখানের এক্সাক্ট যারা আছে, এলাকার যে নেতারা আছে, ওনারাই চালায়। অনেকেই থিওরিটিক্যালি বলবে না এটা হয় না, এই হয় না, কিন্তু আমরা তো বাস্তবতা বুঝি যে প্রতিবারই যখন সরকার চেঞ্জ হচ্ছে, তখন আমাদের নির্বাচন কমিশনের আচরণ বিধিও চেঞ্জ হচ্ছে। তার মানে প্রতিষ্ঠানগুলো যখন ফাংশন করবে না, তখন আসলে একটা দেশের ডেমোক্রেসি কোনো অর্থেই ফাংশন করছে না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে প্রতিষ্ঠানগুলো তার নিরপেক্ষতা বজায় রাখবে। তাহলে নতুন সরকারের কাছে দেশ পুনর্গঠনে আপনার প্রধান তিনটি কি প্রত্যাশা থাকবে? আসলে এখনই প্রত্যাশার কথা বলছি না। সরকার অলরেডি, এই সরকারকে যেহেতু একটা ব্রেদিং স্পেস 1 মাস পার হয় নাই, সুতরাং সমালোচনা করা যাবে না। তারা অনেক জায়গাতে ভালো ভালো স্টেপ নিয়েছেন। যেমন ফ্যামিলি কার্ড ইস্যুতে আমরা যেটা মনে করি, বাংলাদেশে 4 কোটির মতো মানে বিলো পভার্টি লাইনের লোকজন আছে, তাদের জন্য যদি এরকম একটা কার্ডের ব্যবস্থা তারা করেছেন, এটা ইন্ডিয়ার মতো জায়গাতে রেশন কার্ড, নানা ধরনের সুবিধা আছে, আধার কার্ড বলে, তারা আধার কার্ডের সাথে সাথে রেশন কার্ডও দেওয়া হয়, মানে 2টা কার্ডই তাদের থাকে। এবং অলরেডি কিন্তু অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছে, অনেকে টাকাও পাওয়া শুরু করেছে, পাইলট প্রোগ্রামিং। সো সেই জায়গা থেকে আমি মনে করি যে তারা অলরেডি এটা ভালো করছেন। তবে কিছু জায়গাতে আমি যদি একটু ছোট মুখে বড় কথা বলি, যে তাদের মন্ত্রীরা, যেটা হয় যে এখন একটা জেনারেশনাল গ্যাপ আছে। তারা যেহেতু দীর্ঘদিন পরে বাংলাদেশে শাসন করছেন, সো এখনকার জেনারেশন সবসময় ক্যাপশন পড়ে। সো মন্ত্রীরা অনেকেই নানা সময় নানা ধরনের বক্তব্য দিচ্ছেন, যেটার কারণে আসলে অনেক বেশি উত্তপ্ত পরিস্থিতি ফেসবুকে সৃষ্টি হচ্ছে। হয়তো তারা ভালো কিছু মিন করতে যাচ্ছেন, কিন্তু দিন শেষে দেখা যায় যে অনেকেই হোমওয়ার্ক না করে বক্তব্য দিচ্ছেন, যেখানে যেটা আছে সেটা নিয়ে বক্তব্য। কেউ দেখা যাচ্ছে যে এখন পাসপোর্ট এর জন্য লোকজন হায়ার করতে চাচ্ছে, যেখানে এখন এনআইডি দিলেই পাসপোর্ট অটোমেটিক হয়ে যায়, অটোমেটিক ইনফরমেশন চলে আসে। সো এই যে পেছনে চলে যাওয়া, মানে 17-20 বছর আগে বাস করা, এই সমস্যা থেকে আমি মনে করি যে সরকারকে বেরিয়ে আসতে হবে এবং তাদের মন্ত্রিসভাকে অবশ্যই হোমওয়ার্ক করতে হবে। আমরা তরুণ প্রজন্ম এইটা রিকোয়েস্ট করি, অনুরোধ করি, যেহেতু আমি তো আর বলতে পারি না। সো সেই জায়গাতে আমি সরকারের কাছে প্রত্যাশা করি, যাতে করে তাদের মন্ত্রিসভার যে ইন্টিগ্রিটি, সেটা যেন বজায় থাকে। যেহেতু তারা শাসন করছে, একজন মন্ত্রীর বক্তব্য মানেই পুরো পার্টির বক্তব্য হয়ে উঠবে। সো সেক্ষেত্রে আসলে টাফ হয়ে যাবে, অনেক ক্ষেত্রে আমরা দেখছি। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে চাঁদাবাজ নিয়ন্ত্রণ। এটা হচ্ছে ট্রুথ। এবং যেহেতু বাংলাদেশের রাজনীতিটা আসলে কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হয় না, এলাকাভিত্তিক রাজনীতি এখানে অত্যন্ত প্রভাবশালী, এবং মানুষ আসলে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করে, যে অমুক ভাইয়ের লোক আমি, আসলে সে বিএনপি করছে না। সো এইখানে পার্টি রিচ করা খুব টাফ। আওয়ামী লীগ আমলে রিচ করা গেছে, কারণ ওটা ফ্যাসিজম ছিল, যার কারণে ওয়ান সেন্ট্রিক পার্টি সিস্টেম ছিল, এক ব্যক্তি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারত।
তার আদেশেই সবকিছু চলতো। সো ফ্যাসিজম তো যেহেতু না, এটা ডেমোক্রেসি খুব দ্রুত রিচ করতে পারবে না। সো সেক্ষেত্রে অবশ্যই সরকারকে কঠোর হস্তে এটা দমন করতে হবে। আমাদেরকে এটা বুঝতে হবে যে আসলে যখন একটা দল ক্ষমতায় যায় তখন ওই সরকার আসলে ওই দলের সরকার থাকে না, এটা বিএনপির সরকার থাকে না, বিএনপি থেকে সরকার জনসাধারণের সরকার হতে চায়। সো এর আগেও আমরা দেখেছি যে 2001 থেকে 6 বিএনপি একসময় বাধ্য হয়ে অপারেশন ক্লিন হার্ট পরিচালনা করেছে এবং তাতে তাদের নেতাকর্মীও নিহত হয়েছে অসংখ্য। আপনার যদি 2003 সালের দিকে দেখবেন সেই অপারেশন ক্লিন হার্ট পরিচালনা করা হয়েছে। ফলে আমরা নানা জায়গা থেকে চাঁদাবাজির অভিযোগ আমরা দেখছি এবং এটা তো মিথ্যা নয়, যেহেতু জাতীয় পত্রিকাগুলো, জাতীয় দৈনিক এবং জাতীয় যে মিডিয়াগুলো আছে সবসময় আমরা দেখছি, আর তার বাইরে তো ফেসবুকে এটা অহরহ আসছে। সো সরকার যদি এটা কন্ট্রোল না করতে পারে একসময় আসলে জনগণ বিরক্ত হয়ে যাবে এবং সেটা সরকারের ক্রেডিবিলিটি নষ্ট করবে। তো সেই জায়গাতে আমি মনে করি যে সরকারের প্রথম দিনগুলোতেই এটা আসলে সমাধান করা উচিত। প্রথম সুযোগে এটা সদ্ব্যবহার করা উচিত যাতে ক্রেডিবিলিটি থাকে। সরকারের আমলে হয়েছিল যে এখান থেকেই কিন্তু ফ্রাস্ট্রেশনটা হয়েছিল, তরুণ প্রজন্মের কিন্তু কোনো জায়গায় হচ্ছে হলো আপনার ন্যায় বিচার না পেয়ে কিন্তু সেই ফ্রাস্ট্রেশনটা ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, যেহেতু মানে ওই প্রত্যাশাটা এখন রয়ে গেছে। হ্যাঁ, আমাদের অভ্যুত্থানে তো রেশ থেকে যাবে, যেহেতু এই প্রজন্ম এখনো বাড়ি ফিরে যায় নাই। সো তাদের কাছে এই প্রশ্নগুলো এখনো থাকবে এবং যেহেতু জনগণ এখনো ইম্পালসিভ, মানে একটা দেশে স্ট্যাবিলিটি আনার জন্য যে সিচুয়েশন দরকার আমরা সেই সিচুয়েশনে রিচ করি না। এখনো দেশের নানা স্থানে মব হচ্ছে, নানা স্থানে নানাভাবে বিচার পদ্ধতি হচ্ছে, অর্থাৎ দেশ এখনো কন্ট্রোলে নাই, টোটালি কন্ট্রোলে আসে না এবং সরকারের মেয়াদও 1 মাস হয়েছে মাত্র। তো এত দ্রুত আসলে কন্ট্রোল চাইলেও পাওয়া যায় না, এটা তো সিনেমা না যে 24 ঘন্টার ভেতরে আমি কন্ট্রোলে নিয়ে আসবো। তো সেই জায়গা থেকে আসলে এই প্রত্যাশা যদি নষ্ট হয় তাহলে সরকার কিন্তু ফাংশন করতে খুবই ডিফিকাল্ট সিচুয়েশন থেকে ফেস করতে হবে সামনে। আপনার কি মনে হয় এই প্রত্যাশা পূরণে বর্তমান সরকারকে কতটুকু কাঠখড় পোড়াতে হতে পারে? তাকে অনেক কিছুই আসলে অনেক বেশি কাঠখড় পোড়াতে হবে, যদিও ইন্টারিম গভর্নমেন্ট যেটা চেষ্টা করছে ইনস্টিটিউশনগুলোকে রিফাংশন করাইতে, যেহেতু এগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছিল। কীরকমভাবে ধ্বংস হয়, যেহেতু দলের একজন ব্যক্তি মাত্র সব কিছু নিয়ন্ত্রণ করে, সেগুলোকে আলাদা আলাদা ব্যক্তির হাতে তুলে দেয়া এবং তাদের দায়িত্ব বুঝিয়ে দেয়, এটা কিন্তু আসলে খুবই ডিফিকাল্ট ম্যাটার। এবং মানুষের যে এক্সপেরিয়েন্স থাকে, আমরা এটাকে হিস্ট্রি বলি, মানুষ ওইটাকে রিফাংশন করাইতে চায়। ধরুন আগে নেতা সব বলতো, সারাদিন নেতার পক্ষে কথা বললে আমি ভালো মানুষ, এই যে টেন্ডেন্সি এখনো আছে, সবসময় আমার নেতা বলেছেন। ভাই, একজন মন্ত্রী কেন যে বলবে যে আমার নেতার অর্ডার এটা? কেন ভাই, আপনাকে তো এই দায়িত্ব দেওয়া হয়েছে, আপনার নেতাই দিয়েছে। ফলে আপনি যদি ভালো কাজ করেন ওটা নেতারা অলরেডি জনপ্রিয়তা বৃদ্ধি করবে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই জায়গাগুলোতে তারা যথেষ্ট ভালোভাবে ফাংশন করতে পারছে কিনা এটা নিয়ে সন্দিহান। কিন্তু সামনের দিনগুলোতে আসলে সরকারকে অনেক বেশি কষ্ট পোহাতে হবে, কারণ বিরোধী দল যদি এইসব জায়গাতে ছাড় না দেয়। কারণ আমরা যেটা বলি যে দেশের কিছু ব্যাপারে আমাদেরকে ঐক্যমত্যে থাকতে হয়। আপনি ভারতের ব্যাপারে যদি বলেন, সেখানে দেখবেন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কিন্তু বিরোধী দলকে নিয়েও তারা মিটিং করে যখন কোনো ডিসিশন নেয়, যাতে দেখা যায় যে আমি যখন ডিসিশন নিচ্ছি সেটা যাতে ভুল হলে শুধু দায়টা আমার উপর না আসে। এমনও হয়েছে যে ইন্দিরা গান্ধী সরকারের সময় অটল বিহারী বাজপেয়ীকে জাতিসংঘে পাঠানো হয়েছে, যখন পাকিস্তান ইন্ডিয়া ওয়ার হচ্ছে তাকে মুখপাত্র করা হয়েছে ওয়ার ক্যাবিনেটে। সো যাতে করে বিরোধী দল এখানে বিরোধিতা না করতে পারে। সো আমাদের কিছু বেসিক ব্যাপারে, যখন দেশ হচ্ছে একটা ক্রিটিক্যাল পিরিয়ডে যাবে, যেমন এখন যাচ্ছে, যেহেতু একটা যুদ্ধ শুরু হয়েছে, দেশের জ্বালানি অবস্থা, সেই জায়গাতে সব দলকে যদি এক জায়গায় আনতে পারে তাহলেই আসলে এই ক্রিটিক্যাল সিচুয়েশন মোকাবেলা করা যাবে। কারণ হচ্ছে যে এইসব জায়গাতে আমাদের আসলে বিরোধিতা করার সুযোগ নেই, আমরা সবাই সাফার করছি সেখানে। তো সেই জায়গা থেকে সরকার যদি এরকম টেবিলে, অলরেডি আমরা গুড জেচার পেয়েছি, যেহেতু আমি সরকারকে খুব একটা মানে আমরা যদি সবাই অ্যাপ্রিসিয়েট করি তাহলে সমস্যা, তাদের দল আছে অ্যাপ্রিসিয়েট করার জন্য, আমাদের কাজে বিরোধিতা করা। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে তাও সরকার যথেষ্ট গুড জেচার এখনো দেখাচ্ছে বিরোধী দলগুলোর প্রতি, এবং তারা এইসব জায়গাতে ফাংশন করতে পারবে। তাহলে রাষ্ট্র সংস্কারের এই প্রক্রিয়ায় তরুণ প্রজন্মের অংশগ্রহণ যদি খালি রাজপথেই সীমাবদ্ধ না, যদি নীতি নির্ধারণী পর্যায়েও কিভাবে নিশ্চিত করা সম্ভব? অলরেডি আমরা দেখেছি যে এবার বিরোধী দলে আমরা এনসিপি থেকে অনেক ইয়াং মানুষ হচ্ছে পার্লামেন্টে গিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এবার আসলে খুবই একটা জাঁকজমকপূর্ণ এক্সাইটমেন্ট থাকা একটা পার্লামেন্ট আমরা পাচ্ছি। এবং তরুণদের ক্ষেত্রে যেটা হয় যে আসলে আমি বলেছি যে বাংলাদেশের মেইন স্ট্রিম দুইটা পার্টি, একটা ব্যান্ড এবং আরেকটা, তারা আসলে ডাইনাস্টিক্যাল শাসনই চলছে এখনো, পরিবারতান্ত্রিক রাজনীতি। যদিও অনেকে এটা অপছন্দ করবেন, কারণ তাদের দলের বিরুদ্ধে গেলে আসলে সবাই অপছন্দ করে। আজকে দেখলাম যে একজন প্রাইম মিনিস্টার মেয়ে আসছে বলে প্রতিমন্ত্রী দাঁড়িয়ে আছে ফুল নিয়ে। সো এটা হচ্ছে বাংলাদেশের শাসন ব্যবস্থা। নেপোটিজম না, এটা হচ্ছে ডাইনাস্টিক্যাল শাসন, মানে পরিবারতান্ত্রিক রাজনীতি, যেটা মিডিয়েভাল টাইমে ছিল, রাজার ছেলে রাজা হবে। সো হ্যাঁ, তার যোগ্যতা থাকতে পারে, সেই যোগ্যতা দিয়ে অবশ্যই রাজনীতি আসবে, কিন্তু এইভাবে তো হয় না আসলে। তো সেই জায়গা থেকে দেখেছি আমাদের যাদের তরুণদের ভেতরে পসিবিলিটি আছে তাদেরকে দল থেকে মাইনাস করা হয়। আপনি বলতে পারবেন না ছাত্র দলে কয়জন সভাপতিকে, সাবেক সভাপতিকে এবার এমপি নমিনেশন দেওয়া হয়েছে, খুব কম লোককে দেওয়া হয়েছে, হয়তো 2 থেকে 3 জন পেয়েছে, কিন্তু অসংখ্য ছাত্রনেতা 17 বছর ধরে যারা বিভিন্ন জায়গায় পোস্টেড ছিল তাদেরকে কোথাও নিয়ে আসা হয় না। ফলে দেখা যাচ্ছে যে ইমব্যালেন্স ক্রিয়েট হচ্ছে। বড় বড় পার্টিগুলো ইয়াংদের রিক্রুট করতে চায় না, তারা মনে করে জেনজি মানে বেয়াদব।
সো যেহেতু আপনি ক্রেডিবিলিটি প্রশ্ন করলে আপনি বেয়াদব হয়ে যাবেন তাদের চোখেই। কোটিপতিদের ক্লাব থেকে বেশিরভাগ মন্ত্রী হয়েছে, সেই জায়গা থেকে আমি মনে করি যে ইয়াংদের আমরা চাই, এটা কোথায় চাই, আমাদের গাড়ির পেছনে দৌড়াবে এই পর্যন্তই চাই। তারপরে তাদেরকে ক্যাবিনেটে বসতে দিলে কেমন একটা লাগে অনেকের ক্ষেত্রে, যে আমরা এত বছর রাজনীতি করলাম, ত্যাগ বলতে তারা যেটা বুঝায়। সো তারা এত বছর ত্যাগ করেছে, ইয়াংদের যদি পার্লামেন্টে বসানোর জন্য না, পাশে বসলে আনকমফোর্টেবল লাগে, ওরা ওদের গাড়ির পেছনে রাখলেই ভালো লাগে। তো সেই জায়গা থেকে আমি এটা মনে করি যে এটা হচ্ছে মুখের বয়ান পর্যন্তই সীমাবদ্ধ, তবে অনেকে এটা প্রমাণ করেছে। তরুণ প্রজন্মদেরকে সেই সুযোগটুকু দিতে কি তারা হলো ইতস্তত বোধ করছে, এমন কিছু কি? হ্যাঁ, তরুণ প্রজন্ম বলতে তারা শুধু তাদের সন্তানকে বোঝে, বাকিরা সবাই হচ্ছে যে কর্মী। তো বাংলাদেশে আসলে কর্মী প্রোডাকশন হাউস হয়েছে। তো আমি এটা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে এখন খুব কম নেতাই আসে। বিদেশ থেকে ধরুন আমি একটা অক্সফোর্ড থেকে ছেলে নিয়ে এসে বললাম যে এই দেখো আমি অক্সফোর্ড গ্রাজুয়েটকে ইলেকশন করাচ্ছি, বিরাট শিক্ষার উন্নতি করেছি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েকে কোথায় ব্যবহার করছেন? ওই যে দেখবেন যে গাড়ির পেছনে দৌড় দিচ্ছে। তো এই হচ্ছে আমাদের দেশের কম্প্যারিজন। তো তারা তরুণ প্রজন্ম বলতে তাদের যারা রাজনীতি করে তাদেরকে আসলে ওই প্লেসটা দিচ্ছে না। এবং আমি বড় বড় জায়গাতে দেখেছি যে বেশিরভাগ নমিনেশনই আসলে যারা ছাত্রনেতা অনেকদিন ধরে তাদের সাথে কাজ করেছে এবং তাদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে যুব দলে জয়েন করেছে বা বিভিন্ন জায়গাতে, তাদেরকে কোথাও নমিনেশন দেওয়া হয় নাই। সো এটা ওই জাস্ট বলার কথা আর কি, যে তরুণদের আমরা চাই, তরুণদের ভোট চাই, ওই পর্যন্তই শেষ, ওটা পর্যন্তই সীমাবদ্ধ, ওই পর্যন্ত সীমাবদ্ধ। হ্যাঁ, আমরা বইয়ে পড়ছি বহুদিন ধরে যে তরুণরাই পৃথিবী পরিবর্তন করবে। এবং বর্তমান সরকার কিন্তু তরুণ প্রজন্মকে নিয়ে এই যে হ্যাঁ আমরা তরুণ প্রজন্মের সাথে আমরা তাল মিলিয়ে চলতে চাই, এটা কিন্তু তারা বরাবরের মতোই বলে আসছে। একজন তরুণ মিনিস্টার নাম বলেন, আমরা প্রতিমন্ত্রী অনেককে দেখেছি, বাট তরুণ মিনিস্টার তো আমরা কাউকে দেখছি না। এবং 25 বছরে অনেকেই একজন না দুইজন নমিনেশন পেয়েছে। তরুণ মিনিস্টার কি আসলে দেশ চালানোর মতো যোগ্যতা রাখে বলে আপনি মনে করেন? তো আপনারা বলতে আমি এই কথা অনেকবার শুনেছি যে তরুণ মিনিস্টারের যোগ্যতা রাখে না। ভারতে কিন্তু অসংখ্য তরুণ মিনিস্টার আছে, মিনিস্টার না, অনেক এমপি আছে যাদের বয়স 25 বছর, রাজ্যসভাতেও আছে এবং মানে সেন্ট্রাল যে গভর্নমেন্ট আছে সেটাতেও আছে, এবং তারা দে আর ভেরি ফাইন। এবং আপনাকে মনে রাখতে হবে যে পার্লামেন্টে কিন্তু শাসন করার জায়গা না, এটা তো আসলে ডিসি না। এবং আপনার যদি ইয়াং ম্যাজিস্ট্রেটের বয়স কত 23-24 বছর, তারা কি শাসন করছে না? তারাই তো লিগালি আসলে বাংলাদেশের ব্যুরোক্রেসি সবচেয়ে বড় পাওয়ারফুল জায়গা, তাই না? এসপিরাই তো সার্কেল অফিসার হয়, তারা তো সব জায়গায় শাসন করছে। তো এইখানে কেন পারবেন? এবং পার্লামেন্টে যে আপনি কি শাসন করবেন নাকি? এটা তো হাডুডু খেলার জায়গা না। এখানে যে আপনি কথা বলবেন কাদের? যাদেরকে আপনি রিপ্রেজেন্ট করবেন। সো যে দেশে 5 কোটি ভোটার ইয়াং, সেখানে রিপ্রেজেন্টেটিভ ইয়াং থাকবে না কেন? আপনার 10 কোটি যদি ভোটার থেকে অর্ধেকই যদি ইয়াং হয়, তাদের রিপ্রেজেন্টেটিভ কেন থাকতে পারবে না? সো এখানে শাসন করে বলতে আসলে ল তৈরি করা। সো আমার ল তৈরি করাতে আমি কথা বলতে পারছি কিনা, আমার উপর যে এডুকেশন আসবে আমি সেটাতে কথা বলতে পারছি কিনা, দ্যাটস মাই ওয়ার্ক। এখানে তো শাসনের প্রশ্ন আসে। এবং মিনিস্ট্রিতে গেলে শাসনের কি আছে, আমি ক্রেডিবিলিটি তৈরি করতে পারছি কিনা, এটাই গুরুত্বপূর্ণ বিষয়। একজন মিনিস্টারের কাজ যে কাউকে মারা না, সে ক্রেডিবিলিটি, সে প্রশ্ন করবে যে কেন এটা হচ্ছে না, ফাংশন করছে না, মিডিয়ার সামনে তুলে ধরবে। যদি ব্যুরোক্রেসি তাকে সাহায্য না করে, জনগণের কাছে সেটা প্রকাশ করবে, কারণ সে জনগণের ম্যান্ডেট নিয়ে ওখানে গিয়েছে, জনগণের রিপ্রেজেন্টেটিভ হয়ে। মানে জনগণ কি করে যে আমরা 100 জন এটা যাবো না, আপনাকে আমি দায়িত্ব দিলাম, কাজটা করে দিন, দ্যাটস ইট। মানে ক্ষমতা পেলে ক্ষমতার ধরে রাখাটাই হলো মূল কাজ, এমন কিছু কি? হ্যাঁ, বাংলাদেশের চেয়ার খুব গুরুত্বপূর্ণ, দামি চেয়ার পেলে কেউ আসলে উঠতে চায় না। শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা প্রশ্ন আপনাকে করতে চাই। একজন শিক্ষক হিসেবে আপনি কি মনে করেন যে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা একজন শিক্ষার্থীকে দেশপ্রেমিক এবং দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে যথেষ্ট? বর্তমান শিক্ষা ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে দেশপ্রেমিক এবং দক্ষ নাগরিক দুইটার ব্যাপার আছে। একটা হচ্ছে যে আমরা কোন লেভেলের এডুকেশনের কথা চিন্তা করছি। আসলে পৃথিবীতে দুই ধরনের এডুকেশন আছে, একটা হচ্ছে বুনিয়াদী শিক্ষা, ফান্ডামেন্টাল এডুকেশন, যেটা ইন্টারমিডিয়েট পর্যন্ত, বাংলাদেশে আসলে 18 বছর বয়স পর্যন্ত যে এডুকেশন দেওয়া হয় সেটা হচ্ছে ফান্ডামেন্টাল এডুকেশন। তো সেই এডুকেশনের ভেতরে আসলে দেশপ্রেম কথাটা আসলে খুব ফ্যান্সি ওয়ার্ড, সবাই দেশপ্রেমিক, এবং দেশপ্রেমটা কিন্তু দলভেদে কিন্তু ভ্যারি করে। এটা আমি বলছি, কারণ এটা নিয়ে আসলে সক্রেটিসের সময় খুব গুরুত্বপূর্ণ আলাপ উঠেছিল যে আপনারা জানেন যে সক্রেটিসকে হেমলক পানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এবং এটা খুব পৃথিবীর গুরুত্বপূর্ণ ডিসকোর্স। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে সক্রেটিসকে কেন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কারণ তখন আসলে গ্রিক সোসাইটিতে যারা ভোট দিতে পারত বা সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগরিক ছিল, তারা সবাই যোদ্ধা ছিল, মানে যারা সারাদিন মারামারি করতো, সহজ কথা, অন্য দেশের সাথে যারা যুদ্ধ করতে পারবে তারাই হচ্ছে শ্রেষ্ঠ নাগরিক। তো সক্রেটিস এসে বললো যে আমাদের তাহলে কি ভালো মানুষ দরকার নাকি ভালো সিটিজেন দরকার? নাগরিক কারা আসলে, সুনাগরিক কারা? যারা কোনো রেজিমকে সাপোর্ট করে। ধরুন আমি যদি আওয়ামী রেজিমে আওয়ামী লীগের পক্ষে সারাদিন পোস্ট করতাম, আমি সরকারের কাছে সবচেয়ে ভালো ছেলে, আমাকে চাকরি দেওয়া হবে, পদ দেওয়া হবে, যেখানে অ্যাপ্লাই করবে, এটা সত্য কথা। আপনাকে বাংলাদেশ ব্যাংকের হইতে গেলেও আপনাকে অবশ্যই পিআর টিমে থাকতে হবে, সো নানা জায়গাতে আপনাকে কাজ করতে হবে সরকারের জন্য। একটা নির্দিষ্ট দল করতে হবে এবং যেই দল যখন ক্ষমতায় থাকবে সেটাই আপনাকে করতে হবে। এটা সুনাগরিকের বৈশিষ্ট্য যে সে রেজিমকে সাপোর্ট করবে। রেজিম হচ্ছে টোটাল গভর্নমেন্টের যে ইডিওলজি সেটাকে সাপোর্ট করে। সো রেজিম সাপোর্টারের হচ্ছে সিটিজেন, এবং গুড হিউম্যান বিং কারা?
যারা হচ্ছে রেজিমকে সাপোর্ট করে না, যারা আইডিয়াকে সাপোর্ট করে। ধরেন এই সরকার একটা ভালো কাজ করেছে, আমি নিজেই একটু আগে অ্যাপ্রিসিয়েট করলাম, কিন্তু একটা কাজ যখন খারাপ করেছে তখন সেটাকে আমি যদি ক্রিটিসাইজ করি তাহলে আমার আর অবস্থা রক্ষে নেই। তো সক্রেটিস কোশ্চেন করেছিল যে আমাদের গুড হিউম্যান বিং দরকার বা গুড সিটিজেন দরকার যারা ক্রিটিক্যালি প্রশ্ন করতে পারবে, নাকি আমাদের ওয়ারিয়ার দরকার, নাকি আমাদের কর্মী দরকার? সহজ কথা, আমাদের কর্মী দরকার, নাকি যারা লেখাপড়া শিখে আমাদেরকে কোশ্চেন করতে পারবে? সো এই যে এই কোশ্চেন করার ফলেই আপনি দেখেছেন তাকে মৃত্যুদণ্ড দিতে হয়েছে। সো পুরো পৃথিবীতেই দেখবেন যে সবচেয়ে ভালো যারা রাষ্ট্র চিন্তা করে তাদের অবস্থান কোথায়? জেলে। আর যারা সবচেয়ে কম চিন্তা মুক্ত করে, চিন্তার কোনো সুযোগ এখানে নেই, মুক্ত চিন্তার জায়গা অবশ্যই আছে, সেটা জেলের ভেতরে। হ্যাঁ, আপনি প্রত্যেক রেজিমে দেখবেন যে সবচেয়ে ভালো যে চিন্তক তার অবস্থান জেলে হইছে। পুরো পৃথিবীতে, শুধু বাংলাদেশে না, পুরা পৃথিবীতে এই জিনিসটা ঘটেছে। আপনি অ্যান্টনিও গ্রামসি থেকে শুরু করে আজ পর্যন্ত যাকেই দেখবেন, নাজিম হিকমাত যাদের কবিতা আমরা পড়ি, সবাই জেল খেটেছে, এবং কাজী নজরুল ইসলাম সর্বশেষ এক্সাম্পল। সো সেসব ক্ষেত্রেও আমরা দেখেছি। সো সেই জায়গা থেকে আসলে আমরা বিশ্ববিদ্যালয় এই জায়গাগুলোতে ফেল করছে কেন? কারণ একাডেমিক পলিটিক্স ইজ এ ডিফারেন্ট থিং। বিশ্ববিদ্যালয় আসলে ক্রিটিক্যাল অ্যানালিসিস করতে পারে এরকম নাগরিক তৈরি করে, এবং সেটা রাষ্ট্রের প্রয়োজনেও সে ব্যবহার করতে পারে। তো ক্রিটিক্যাল অ্যানালিসিস তৈরি হবে যখন আপনি বিভিন্ন চিন্তাকে একসাথে অ্যাড্রেস করতে পারবেন। আমি বলেছি, আপনি যদি পৃথিবীতে একটা লাল চশমা কিনে পৃথিবীকে দেখেন, সবই লাল দেখবেন। সো আপনি যখন ছাত্র জীবনে কোনো পার্টিতে জয়েন করবেন, অলরেডি আপনি ব্লাইন্ড, কারণ আপনি পৃথিবী লাল দেখবেন। সো এই জন্য বলা হয় যে যারা স্টুডেন্ট লাইফের ভেতরে আছে তারা যেন পার্টি সাবস্ক্রাইব না করে, তারা সব বিষয়ে স্টাডি করবে। তাহলে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা ব্যবস্থাটা আছে এটার ভিতরে রাজনীতিটার নোংরা দিকটাই কি বেশি ঢুকে গিয়েছে বলে মনে করেন আপনি? অবশ্যই রাজনীতির নোংরা দিক না, কিন্তু রাজনীতি তো নয়। ছাত্র রাজনীতি মানে কি? যে স্টুডেন্টের উপরে যে মানে পলিসি আরোপ করা হবে সেটাতে স্টুডেন্টরা কথা বলতে পারছে না, এটাই ছাত্র রাজনীতি। এর বাইরে আমার কি রাজনীতি করতে হবে? এর বাইরে যেটা আছে সেটা হচ্ছে পার্টি রাজনীতি। সো বাংলাদেশের যে ছাত্র রাজনীতি আছে এটা হচ্ছে প্রক্সি ওয়ারের মতো আর কি। প্রক্সি যুদ্ধ করে না, যে হিজবুল্লাহ করতেছে, তারপর অন্য আরেক পক্ষের সাথে হ্যাঁ ঝামেলা বেঁধে প্রক্সি গেল। প্রক্সি ধরেন আপনি হচ্ছে ইরানের সাথে যুদ্ধ হচ্ছে ইসরায়েলের, তো ইরান কি করছে? নিজে যুদ্ধ না করে এখানে হিজবুল্লাহকে হামাসকে পাঠাচ্ছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ধরেন এই বড় বড় দলগুলোর একটা প্রক্সি অর্গানাইজেশন ক্যাম্পাসগুলোতে আছে। ছাত্র রাজনীতির আপনি অক্সফোর্ড ইউনিয়নের ডিবেট দেখেছেন। ছাত্র রাজনীতির প্রধান কাজ কি? যে ডিসকোর্সগুলো বোঝা। ধরেন বাংলাদেশে একটা শিক্ষা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, তো যারা ভালো স্টুডেন্ট আছে তারা এটা নিয়ে ডিবেট আয়োজন করতে পারে, তারা পলিসি মেকিং ডিবেট করবে এবং তারা এটা নিয়ে অপিনিয়ন দিবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছি, তো আমার লোকে কথা শুনেই তো বুঝতে পারবে যে আমি ইউনিভার্সিটিতে পড়েছি কিনা। তো আমি যদি সারাদিন কারোর পক্ষে গুণগান গাইতে থাকি তাহলে তো আর আমার স্টুডেন্ট হওয়ার দরকার নাই, সবাই একই ব্যাপার। তো একাডেমিক পলিটিক্সের প্রধান ধারণাই হচ্ছে আপনার পৃথিবীর সমস্ত আইডিয়া সম্পর্কে ধারণা থাকতে হবে। আপনি কাউকে হেট করতে পারবেন না, আপনার যেটা ভালো লাগে আপনি পরবর্তী জীবনে এসে সেটা সাবস্ক্রাইব করবেন, কিন্তু এটা করতে তো হবে। মানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি কিন্তু মোটামুটি প্রতিহিংসা পরায়ণ কিন্তু দেখতে পাচ্ছি। আমি বললাম যে এটা হচ্ছে প্রক্সি ওয়ার। আজ পর্যন্ত দেখেন যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ে কি পরিবর্তন এনেছে? আইন আছে পূর্ণ পরিবর্তন? কি পরিবর্তন এনেছে? হ্যাঁ, একটা পরিবর্তন এনেছে। ধরেন আপনি এই সরকারের বিরোধিতা করবেন, আপনাকে পিটানোর দায়িত্ব তারা নিয়েছে। এই যে প্রক্সি ওয়ার, আজ পর্যন্ত যতবার এই ছাত্রলীগের আমলে কি হয়েছে, যখন কোটা আন্দোলন হয়েছে ছাত্রলীগ যে হামলা করছে, তার মানে ওর কাজটা কি? যে সরকারি দলীয় ছাত্র সংগঠনগুলোর কাজ হচ্ছে তাদের আইডিয়ার বিরোধিতা করলে আপনাকে ক্যাম্পাসে যাতে আপনাকে চেপে ধরে রাখতে পারে। ফলে আমি মনে করি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য ৭১-এর পরে যেটা হয়েছে সেটা হচ্ছে ছাত্র রাজনীতি আসলে ক্যাম্পাসগুলোকে ধ্বংস করে ফেলছে। এবং ছাত্র রাজনীতি থেকে শিক্ষক রাজনীতি, যেহেতু ওখান থেকে নিয়োগ হয়, সো কে কত বড় ছাত্র নেতা এবং রেজাল্ট যদি একটু ভালো থাকে ডিপেন্ড করে শিক্ষক নিয়োগ করা হয় এবং নানা জায়গায় পোস্টিংও করা হয়। এবং এটা নিয়ে কথা বললেও আবার আপনি খারাপ বলবে যে আগে ১৭ বছর আপনি কোথায় ছিলেন। সেটা খুব সাংঘাতিক একটা সমস্যার ভেতরে আছে। তাহলে মুক্ত চিন্তা চর্চার ক্ষেত্রে আমাদের দেশে যে অদৃশ্য দেয়ালগুলো আছে সেগুলো ভাঙতে সরকারের পক্ষ থেকে কি ধরনের আইনি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি না, মনে এখানে করেন? আসলে আইনি পদক্ষেপ না, এটা হচ্ছে একটা মাইন্ডসেটের ব্যাপার যে আমরা জাতিগতভাবে কতটা টলারেন্স মানে অন্যের প্রতি। ডেমোক্রেসি ফাংশন করতে গেলে আপনাকে একজনের সাথে আরেকজনের মিউচুয়াল ইন্টেলিজিবিলিটি মানে একজনকে আরেকজনের বোঝাপড়ার একটা ক্ষমতার ব্যাপার আছে। বাংলাদেশ এটা থেকে মানে পুরো পৃথিবীতে এটা 25 থেকে 26 নম্বরে আছে। মানে আমাদের শহরের দিকে যদি আমরা তাকাই তাহলে এটা 4.5 থেকে 5 আউট অফ 100। আমি মানে একটু টলারেন্স রেট আমাদের করতে এত কম। চাচ্ছি। আমি আইনি পদক্ষেপের কথা এই জন্য বললাম কারণ মুক্ত চিন্তার মানে কেউ যদি কারো নিজের ওপিনিয়নটাকে যখন এক্সপ্রেস করে তখন কিন্তু দেখি যে যারা পছন্দ করে না তারা এসে হচ্ছিল একটা মবক্রেসি যেটাকে বলে সেটা কিন্তু বরাবরের মতো মানে হয়ে আসছে। হাসিনা আমলের পতনের পর থেকে কিন্তু এই জিনিসটা অনেকটাই হয়েছে। না, হাসিনা আমলে একই জিনিস ছিল, তারা অবশ্য ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দিয়ে জেলে ঢুকায় দিত, দিয়ে অনেকে মেরে ফেলার অভিযোগ আছে। অভিযোগ নয়, সরাসরি মেরেও ফেলা হয়েছে। আপনারা কুমির মুস্তাক নামে একজন আছে, তাকে মেরে ফেলা হয়েছে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হয়েছি। তো তখন গুম করে দেওয়া হতো, এখন যে গুম না করে এখন আবার রাস্তাঘাটে পিটানো শুরু হয়েছে। সো জাস্ট একটু মানে ফ্লেভারের পরিবর্তন, মডিফাই হয়েছে, রাইট, একটু চেঞ্জ হয়েছে। তো এটাই আমি বললাম যে আমাদের আসলে চিন্তাগত জায়গাতে অন্যকে টলারেট করার ক্ষমতা 4.5 এর থেকে 5 মাত্র আউট অফ 100।
মানে আমরা একজন আরেকজনের সাথে ধরেন ঢাকা শহরে একটা ফ্ল্যাটের পাশে কেউ যদি মারা যায় আরেকজন দেখতেও যায় না। তো এরকম যাদের আন্ডারস্ট্যান্ডিং তারা আসলে একজন আরেকজনকে সহ্য করতে পারবে না। এবং একটা ইউনিভার্সিটির ভেতরে আমরা বললাম আমরা যখন পার্টিজান হয়ে যাচ্ছি আরেকজন একজনের সাথে রিভেঞ্জ পলিটিক্সে চলে আসছি, অথচ একই সাথে আমরা কিন্তু ক্লাস করছি, আমরা একই বেঞ্চে বসে ক্লাস করছি। তাহলে আমাদের যদি ইডিওলজিক্যাল ওয়ার হতো, যেমন পৃথিবীর সব বিশ্ববিদ্যালয়ে হয়, আপনার একটা আইডিয়া আছে, ঠিক আছে আমরা একটা ডিবেট ইউনিয়নে আয়োজন করি, আপনার পার্টির পলিসি কত ভালো, সো দুই পক্ষ এখানে আয়োজন করুক, কে ভালো আমরা এটা নিয়ে ডিসকাস করতে পারি। তো যখন আপনার সাথে আমি কথা বলবো, রেগুলার কমিউনিকেশন হবে, তখন যেটা হবে, রেগুলার কমিউনিকেশন হলে আমাদের বোঝাপড়াটা তৈরি হবে। আমাদের যেটা হয় যে আমরা যখন কোনো একটা পার্টি করি আমরা আরেকজনের সাথে কথা বলাই বন্ধ করে দিই, অর্থাৎ আমরা একটা রাজনৈতিক সমস্যাকে ব্যক্তিগত সমস্যায় রূপান্তর করছি। তো যার কারণে আসলে মুক্ত চিন্তার স্পেসটা ওইখান থেকে তৈরি হচ্ছে না। এটা রাষ্ট্র আসলে আইন প্রয়োগ করে কিছু করতে পারবে না। আপনার বন্ধু যদি আপনার উপর চড়াও হয়, আপনি রাষ্ট্র এখানে কি করবে? বা বাড়ির ভিতরে অনেকের গ্যাঞ্জাম হচ্ছে, দুই ভাইয়ের ভিতরে রাজনৈতিক গ্যাঞ্জাম, সো এখানে আসলে রাষ্ট্রের ক্ষমতা এখানে যেতে পারবে না। দুই পক্ষেরই আসা উচিত, দুই পক্ষেরই কথা বলা উচিত এবং দুই পক্ষেরই ভালো পয়েন্টসগুলো নিয়ে হলো এগিয়ে যাওয়া এক্স্যাক্টলি, উচিত। ডেমোক্রেসির প্রধান সৌন্দর্য হচ্ছে যে দুজনকে কথা বলতে হবে। কথা বলা বন্ধ হয়ে গেছে মানেই এখন অন্য পথে হেঁটেছে, এটা ভায়োলেন্সের পথে চলে গেছে। যেদিন থেকে কথা বলা বন্ধ ওই দিন মানেই হচ্ছে ভায়োলেন্স। আচ্ছা, আপনি যে কোনো ধরনের বড় রাজনৈতিক সংগঠনের ছত্রছায়ায় না থেকে কিন্তু আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভিপি পদে লড়েছেন, এই সাহসের উৎসটা কি? এটা তো সাহসী উৎস না, সাহস আসলে লাগে। এটা সাহস আসলে লাগে কিনা আমি জানি না। যেহেতু যারা আসলে পৃথিবী সম্পর্কে অনেক বেশি জানে, যেমন যারা মানে সাহিত্য সমালোচক, কবিতা কিভাবে লিখতে হয় ইত্যাদি ইত্যাদি জানে, তারা কেউ কবিতা লিখতে পারে না, কারণ সাহসই দেখায় না যে কবিতাটা আসলে লিখতে হবে। ও জানেই না যে সামনে ওর বিপদ আছে। তো আমার কাছে ব্যাপারটা এরকমই ছিল যে যেহেতু আমি গেমে মানে নেমে গেছি, তো আমি জানতাম না যে সামনে আসলে কত বিপদ আছে। যেহেতু আন্দাজে নেমে গেছি, তো সামনে কি হবে আমি জানতাম না, ডার্কনেসে যেহেতু ঝাঁপ দিয়ে ফেলেছি, সো ব্যাপারটা আমার কাছে রোমাঞ্চকর মনে হয়েছে। এটাতে আমার কোনো মানে সাহসের উৎস নেই, আসলে মজা করেই ভিপিতে দাঁড়িয়েছিলাম। পরে দেখা গেল যে আই এম বিং ভেরি সিরিয়াস ইন দ্য ম্যাটার। সো এটাই হচ্ছে আমার মূল এক্সপেরিয়েন্স, যেটা আমি মনে করি। এবং আপনাকে কিন্তু পজিটিভলি কিন্তু নিয়েছে সবাই। তরুণ প্রজন্মের প্রতি আসলে আমাদের জেনারেশনের একটা আকাঙ্ক্ষা রয়েছে, যেহেতু তরুণ প্রজন্ম একটা অভ্যুত্থানে অংশ নিয়েছে। অনেক বড় বড় দল যে অভ্যুত্থানে একসময় ফেল করেছে বা করতে চেষ্টা করেছে, সেটা তরুণ প্রজন্ম লিড করেছে। তারাও ছিল অবশ্যই, কিন্তু তরুণ প্রজন্ম লিড করেছে, ফলে একটা আকাঙ্ক্ষা জায়গা তৈরি হয়েছে। সেটা আমি না হয়ে যদি তাদের জনগণের কথাগুলো কেউ বলতো, বাংলাদেশে আসলে জনগণের কথা বলার মতো কোনো লোক নেই। বেশিরভাগ মিডিয়া হাউসগুলো আসলে পার্টিদের দখলে, শুধু পার্টির সুনাম করতে করতেই দিন চলে যায়। জনগণের কথা আসলে যারা বলে তাদের, সেটা আমি না হয়ে যে কেউ হলে, একটা কন্টেন্ট ক্রিয়েটর হলেও আসলে তার পক্ষে যথেষ্ট জনমত তৈরি হয়। সেই জায়গা থেকে আমি মনে করি যে মোটামুটি একটা ভালো জনসমর্থন পেয়েছি। এবং সিভিল সোসাইটি যারা আছে, যারা বুদ্ধিজীবী, কবি, লেখক, সাহিত্যিক, যেহেতু তাদের কথাগুলো আমরা বলতে পেরেছি, ফলে দে ফিল কানেক্টেড, এবং এইটাই হচ্ছে আসলে মূল উৎস আমি যেটা মনে করি। আপনার একটা স্লোগান কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছিল যে আপনি ভিপি না হলেও শিক্ষার্থীদের জন্য কাজ করে যাবেন। সেই কথার কতটুকু বাস্তবায়ন আপনি করেছেন? এখন কাজ করা বলতে দেশের লোকজন শুধু ডেভেলপমেন্ট বোঝে। আসলে আমি বলেছি যে একটা স্টুডেন্ট পলিটিক্যাল পার্টি বা স্টুডেন্ট অর্গানাইজেশনের প্রধান কাজ হচ্ছে স্টুডেন্টের প্রবলেমগুলো রাষ্ট্রের সামনে তুলে ধরা। সো আপনি যদি আমার ফেসবুকে দেখেন, আমি রেগুলার টেলিভিশনে কথা বলছি, ডিসকোর্স ক্রিয়েট করছি যে আমাদের স্টুডেন্টের প্রবলেমগুলো, এইদিকে শিক্ষা নিয়ে যদি কোনো ইস্যু বাংলাদেশে ঘটে, তো আপনি অবশ্যই আমার ওপিনিয়ন সেখানে পাবেন। সো সেই জায়গা থেকে আমি মনে করি যে স্টুডেন্টের প্রতি যে ভয়েস রেইজ করে, সেটা আমি কখনোই বন্ধ রাখি নাই। ইরেসপেক্টিভ অফ পার্টি, কোন পার্টি কী বললো সেটা নিয়ে চিন্তা না করেই আসলে কথা বলছি। ফলে তারা যারা আমাকে ভোট দিয়েছিল, আমি তাদেরকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করছি বলে মনে করি। আর আপনি বলেছিলেন যে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইংরেজি শিক্ষা বা দক্ষতা উন্নয়নের মতো কিছু উদ্যোগ নিতে চেয়েছিলেন আপনি। এক্স্যাক্টলি, সেটা এই ভিপি বিষয়ে হলে। আপনার বর্তমান অগ্রগতি কতটুকু? না, এটা তো আমি বলেছিলাম যে আমি ভিপি নির্বাচিত হলে, যেহেতু আমি নির্বাচিত হই না, এটা আমার লায়াবিলিটি না। আপনি যখন কোন একটা পদে অধিষ্ঠিত না হবেন, সেটা আপনার লায়াবিলিটির মধ্যে পড়ে না। আপনি এমপি হলে কি করতেন, সেটা এমপি না হওয়া পর্যন্ত তো আপনার লায়াবিলিটি নয়, তাই না? এখন এমপি যে কাজ করবে সে কাজ তো আপনি করতে পারবেন না, কারণ এটা একটা বিগ বাজেটের ব্যাপার। যেহেতু এমপি যে টাকাটা পাবে সেটা তো আপনি পাবেন না। সো সেই ক্ষেত্রে আমি যেহেতু ভিপি নির্বাচিত হই নাই, সো সেটা আমি ঠিক বলতে পারছি না। শামীম হোসেন, ধন্যবাদ আপনাকে প্রশ্নোত্তরের আজকের পর্বে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।